বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারলে সর্বাধিক গুরুত্ব পাবে ভারতের দাদাগিরি বন্ধ করা। সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গঙ্গা ও ফারাক্কা ব্যারেজের বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া সীমান্ত হত্যা বন্ধও গুরুত্ব পাবে। বলেন, ভারত প্রতিবেশী দেশ, ইচ্ছে করলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের জন্য ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপর দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেলে গণসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সমাবেশ তো বিকেলে, এখন এই সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন? আর বিএনপি মহাসচিব কিছুক্ষণ আগেই গণমাধ্যমে কথা বলেছেন, তিনি আর কি কি বিষয় উল্লেখ করেছেন? আমি আসলে প্রথমেই বলি, আমি আপনার প্রশ্নটি ঠিকঠাক শুনতে পাইনি, তবে এতটুকু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আসলে পদ্মা বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে আজকে গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই গণসমাবেশে এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমি যেটা দেখেছি যে এই কলেজ মাঠে মোটামুটি 1/3 এরই মধ্যে ভরে গেছে এবং বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতেই আছেন। হয়তো আর কিছুক্ষণ পরে নেতারা আসবেন এবং নেতার রয়েছে এমনটা আমরা দেখেছি। এখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এর আগে আসলে মির্জা ফখরুল এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছেছেন এবং তিনি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছে মহানন্দার যে নদী আছে চাঁপাইনবাবগঞ্জে শহর ঘেঁষে, সেই মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে পরিদর্শন করেছেন এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি আসলে ওখানে তিনি মির্জা ফখরুল যে বিষয়গুলো বলেছেন তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভারত বাংলাদেশ সম্পর্কের উপর। তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ যখন মহান মুক্তিযুদ্ধে আসলে 1971-এর মুক্তিযুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছিল সেভাবে সহযোগিতা আরো বাড়ানো দরকার ছিল, কিন্তু সেই তুলনায় আসলে ভারত সরকার অর্থাৎ বর্তমান মোদী সরকার যে ছিল সেই মোদী সরকার হচ্ছে যে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি এবং তিনি যেটা বলেছেন যে বারবারই আসলে মোদী সরকার চাপে ফেলেছে বাংলাদেশকে এবং চাপে ফেলে বিএনপি মহাসচিব এই সমাবেশে আরো গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য রাখবেন। ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূল নীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে কথা বলেন তিনি। এর আগে সকাল 9টায় শুরু হয় এই ধর্মীয় সম্মেলন, চলবে বিকেল পর্যন্ত। আন্তর্জাতিক খতমে নবুওয়াত এই সম্মেলনের আয়োজন খতমে নবুওয়াত পরিষদ। এতে বাংলাদেশ সহ 5টি দেশের আলেম ওলামারা যোগ দিয়েছেন। ভোর থেকেই সম্মেলনস্থলে আসতে দেখা যায় সারা দেশ থেকে আসা মুসল্লিদের। সম্মেলন শুরুর আগেই পুরো উদ্যানে নামে জনতার ঢল। উদ্যানের বাইরেও অনেকে অবস্থান করছেন। সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রাখতে সহায়তা করছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, বাংলাদেশের ভলান্টিয়ার দল। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। আর যদি নবী হইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হইতো। কাদিয়ানী সম্প্রদায় যেটা আছে, এই কাদিয়ানী সম্প্রদায়কে আমাদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। মহাসম্মেলনের বিস্তারিত জানবো, দুয়েল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সম্মেলন তো সকাল 9টায় শুরু হয়েছে, শেষ হতে কটা বাজবে? আর সম্মেলনের বক্তারা কি কি বলেছেন? যথারীতি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 9টার সময় এই সম্মেলন শুরু হয়। পূর্ব নির্ধারিত সময় দুপুরের মধ্যে শেষ করার কথা ছিল বলে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু বক্তব্য এখনো চলমান এবং যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তারা
ক্রমেই বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগেই। এছাড়া আরও যে সমস্ত আমন্ত্রিত অতিথিরা আছেন তারাও কথা বলছেন এবং এক একে বলবেন। উপস্থিত আছেন হেফাজতে ইসলামের আমির, আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ ইসলামিক সংগঠনের বেশ কিছু নেতৃবৃন্দ, তারা একে একে বক্তব্য রাখবেন এবং এই যে দাবি, এই যে যারা কাদিয়ানী সম্প্রদায় বা অনুসারী তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয়, এই দাবির সাথে আসলে এই বক্তারা কি বলবেন বা তাদের মতামত কি, তারা সেই মঞ্চে উপবিষ্ট আছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা তাদের মতামত তুলে ধরবেন। তবে এই আয়োজনকে কেন্দ্র করে, এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক জনসমাগম ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যান এবং ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যেসব সড়ক রয়েছে সেই সব সড়কে যান চলাচলের কি পরিস্থিতি দেখছেন? যেমনটি বলছিলাম যে রমনা এলাকা, দোয়েল চত্বর এলাকা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, শাহবাগ সব এলাকাতেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিড় উপচে পড়েছে সেসব এলাকাতে, যার ফলে এই যে শাহবাগ থেকে মৎস্য ভবন যে সড়ক এবং দোয়েল চত্বর থেকে শহীদ মিনার যে সড়ক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সব এলাকাতেই কিন্তু এই উপচে পড়া মানুষের ভিড়ে কিছুটা বাহন চলাচলে ব্যত্যয় ঘটেছে এবং সেখানে ধীর গতির সৃষ্টি হয়েছে। কারণ এই বিপুল সংখ্যক মানুষজন সব থেকেই যখন শুরু করে তখন থেকে কিন্তু এই রাজধানী সহ আশপাশের এলাকাতে একটা চাপ সৃষ্টি হয় এবং সেই চাপ একটা পর্যায়ে গিয়ে ধীর গতির অবস্থান নেয়। এখন কিন্তু রমনা, দোয়েল চত্বর এবং শাহবাগ এলাকা, এই তিনটি এলাকায় জনমানুষে পরিপূর্ণ এবং সড়কের যানজটের পাশাপাশি ধীর গতির সৃষ্টি হয়েছে। কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা একটি নৈতিক জায়গা থেকে তারা এই সম্মেলনে অংশগ্রহণ করতে এসেছেন বলেই কিন্তু তারা জানাচ্ছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। 2014, 18 ও 24-এর মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল 9টায় খুলনার 0 পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন শেষে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। সেই সাথে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ নিয়েছে দেশের মানুষ। জামাত সেক্রেটারি আরও বলেন, বিগত সব শাসনামলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে, তবে ক্ষুধা দারিদ্র দূর হয়নি, অন্ন, বস্ত্র ও বাসস্থানেরও ব্যবস্থা করা হয়নি। মিয়া গোলাম পরোয়ার বলেন, মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি সম্ভব নয়, এটাই প্রমাণিত হয়েছে। এ কারণে আগামীতে কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হয়েছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। সপ্তাহে চলবে 2 দিন। সকালে পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, প্যাডেল স্টিমার পিএস মাহসুদ বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। আগামী 21 নভেম্বর শুক্রবার থেকে ঢাকা বরিশাল নৌ রুটে নিয়মিত চলাচল শুরু করবে। বিআইডব্লিউটিসি জানায়, স্টিমারটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটন বান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা। স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলবে। আমি যখন নৌ মন্ত্রণালয়ে আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ আমার ছোটবেলার স্মৃতি জড়িত আছে এইসব স্টিমারে। আমি আমার পিতার সাথে বহুবার করেছি, এই ডেকেই হয়তো আমি শুয়েছিলাম। সেই থেকে আমার ভিতরে স্টিমারগুলোর একটা ছবি খেতে আছে।
21 তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য ইনশাআল্লাহ। প্যাডেল স্টিমারে আছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। মেঘনা নদী অতিক্রম করছে, প্যাডেল স্টিমারটি নিয়ে বিস্তারিত জানবো। আলামিন, এই প্যাডেল স্টিমারে যারা যাত্রা করবেন তাদের আসলে যাতায়াতে কেমন খরচ পড়বে, আর এটি কি আগে বুকিং দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? প্রতি সপ্তাহে ডে সার্ভিস হিসাবে এটি চলবে। মূলত 2 দিন চলার কথা বলা হয়েছে, অর্থাৎ সদরঘাট থেকে সকাল 7টায় শুরু হয়, সেটি বরিশাল যাবে। আমরা এই মুহূর্তে নৌ পরিবহন উপদেষ্টা যিনি রয়েছেন তার সঙ্গে এই বিষয়টি সরাসরি কথা বলতে চাই। আমরা জানি যে দেশের নদীপথ ভালো নেই, দখল হয়ে গেছে, দূষণে বিপর্যস্ত। ঠিক এই মুহূর্তে তিনি শতবর্ষী একটি প্যাডেলকে পর্যটক সার্ভিস হিসাবে ঘোষণা করেছেন। এটি আসলে পর্যটকদের জন্য কী কী সুবিধা থাকবে আমরা তার কাছ থেকে শুনব। আপনি একটু আমাদেরকে বলবেন যে কেমন আছে ঢাকা বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন নদীপথ, বিশেষ করে বুড়িগঙ্গাই বা কেমন আছে? বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ, এতে কোনো সন্দেহ নেই। বুড়িগঙ্গা আমরা পরিষ্কার করতে বহুবার চেষ্টা করেছি, আমার একা দ্বারা তো সম্ভব না, এটা পরিবেশের প্রয়োজন আছে, আরও কয়েকজনের প্রয়োজন আছে। যেহেতু আপনারা জানেন যে বুড়িগঙ্গা দূষিত হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে এত প্লাস্টিক এখানে জমেছে, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত বুড়িগঙ্গার পাড়ে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, এই ইন্ডাস্ট্রি ইটিপি ব্যবহার করছে না। ইটিপি ব্যবহার না করার কারণে এই যে দূষিত পানিগুলো এগুলো সব বুড়িগঙ্গাতে পড়ছে। কিছুদিন পরে বুড়িগঙ্গা দাঁড়ানো যাবে না দ্বন্দ্বে। এটাকে আমরা পরিষ্কার করতে এখনও মনে করি যে আমরা পরিষ্কার করতে পারবো, যদি আমাদেরকে যারা কনসার্ন আছেন অন্যান্য মন্ত্রণালয় তারা যদি সহযোগিতা করে আমরা করতে পারি। দখলের বিষয়টি দখল আমরা যে সমস্ত জায়গা দখল করেছে, যেগুলো বিশেষ করে শোর, হ্যাঁ, ফোর্স শোর যেটাকে বলা হয়, এগুলো অনেকখানি আপনারা দেখবেন যে বুড়িগঙ্গায় অনেকখানি আগের থেকেই দখলমুক্ত করে সেখানে ওয়াকওয়ে বানানো হয়েছে। এই কিছুদিন আগে আবার আমরা একটা অভিযান চালিয়েছিলাম, কয়েকটা বাড়ি ঘর ভেঙে দিয়েছে একদম। মানে আমরা যেটি দেখেছি কক্সবাজার আপনারা পিছু হটেছেন, নরসিংদীতে উচ্ছেদ অভিযানে গিয়ে বিআইডব্লিউটি পিছু হটেছে, তার মানে কি দখলদারদের চেয়ে সরকারের চেয়ে দখলদাররা শক্তিশালী? শক্তিশালী না, ব্যাপারটা হলো যে এখানে কিছু অসাধু কারবার হয়েছে। এই অসাধু কারবার কিছু আবার কোর্টে চলে গেছে। যেমন কক্সবাজারে আমরা কখন আটকালাম, যখন আমাদের কাছে নিয়ে আসলো যে তাদেরকে জেলা পরিষদ বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে তাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছে, তারা খাজনা দিয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে আমি কি উঠাতে পারবো? উঠাতে গেলে তো মামলা করতে হবে, মামলা করবে। তো মামলা হয়েছে, আমরা তো আবার বলেছি আবার যাওয়ার জন্য। এখন যারা সহযোগিতা করার কথা, তারা সহযোগিতা না করে তারা যদি এই মানে কি বলে এটাকে অথরাইজ করে দেয়, পর্চা দিয়ে দেয়, তাহলে কি করা যাবে? কি উপায় কি? আমরা তো পিছু হটার জন্য এখন নিয়ে যাই নাই, আমরা অনেক কাজ করলাম। এটা কি রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত হচ্ছে? আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত। অবভিয়াসলি তারাই তো করেছে এগুলো। যারা ছিল, আমি বলি, যারা ক্ষমতায় ছিল তারা একবার করে গেছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে ওরা আবার এদেরকে দিয়ে গেছে। এখন রাজনৈতিক গুডউইল যদি না হয় তাহলে একমাত্র সরকার, এই কোনো সরকারই করতে পারবে না। এটা একটা রাজনৈতিক উইল দরকার যে আমি আমার নদী দখল থেকে বাঁচাবো। এটা শুধু বিআইডব্লিউটি এর কাজ তো না। তো বিআইডব্লিউটিকে দেশ একমাত্র যে দেশের নদী বাঁচাবে, নদী বাঁচাবার জন্য নদী কমিশন আছে, নদী রক্ষা কমিশন আছে, ওয়াটার বোর্ড আছে, সবাই মিলে তো কাজ করতে হবে। এবং শুধু উৎখাত করা তো শুধু বিআইডব্লিউটি এর কাজ নয়, এটা অন্যান্য মন্ত্রণালয় আছে, সরকারের বিভিন্ন সংস্থাও দেখেছি নদী দখল। হ্যাঁ, সেটাই বললাম তো। এখন এগুলো আমি তো নাম নিতে চাই না। ওরা উৎখাত করতে গেলাম, বললো ভাই ওটা আমাদের এই আমরা অত সাল থেকে ওখানে আছি। দেয়াল ঘেরা দিয়ে যদি থাকে একটা সরকারি সংস্থা, এটাকে আমি ভাঙতে পারতেছি না। তো অনেক সমস্যা আছে, এটা না যে আমরা উৎখাত করতে পারি না। আবার উচ্ছেদ অভিযান শুরু হবে, এর মধ্যে বর্ষা টর্ষা গেলেও তার মধ্যেও আমরা বলে কিছুদিন থাক। কিন্তু কারো তো বিবেকে টান দিচ্ছে না, যে আরও মামলা করতেছে। মামলা এখন আমাদের কোর্টে মামলা গেলেই তাই হয় স্টেটও দেয়, না হয় এগেনস্টে দেয়। তো এখন এই মামলা টামলা যদি আমরা না করতে পারি, তবে আমি একটু আগে না 2-3 দিন আগে বলেছি বিআইডব্লিউটিকে যে আবার আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি। নদীকে তো 4টি নদীকে, ঢাকার বিশেষ করে 4টি নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে হাইকোর্ট। আমরা যদি বালুর কথা বলি, কোর্ট তো জীবন্ত ঘোষণা করেছে, ফ্যাক্ট, এতে কোনো সন্দেহ নাই। আপনি জানেন বালুর নদীর পাশে যে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে দখল করে আছে? তাহলে তো আমাকে ইন্ডাস্ট্রি ভাঙতে হবে। অনেকটা ভাঙা হয়েছে, অনেকটা
চেষ্টা করা হয়েছে, কিন্তু রোড হয়েছে ওখানে, রাস্তা হাইওয়ে। মানে আমরা কি বলতে পারি রাজনৈতিক শক্তির কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অসহায়? না, আমি অসহায় বলবো না, আমি বলবো রাজনৈতিক শক্তি না, আমরা এই মামলা মোকদ্দমার ভিতরে পড়ে যাচ্ছি। এই মামলা মোকদ্দমা যদি আমি অনুরোধ করব, আমি তো কিছু মামলার ব্যাপারে কিছু বলতে পারি না, আমি শুধু অনুরোধ করব অথরিটিকে, তারা যেন এই ধরনের যখন মামলা হয় তড়িৎ গতিতে যেন এটা অ্যাটেন্ড করে বোঝানোর জন্য। পিএস মাসুদে একসময় আপনি চলাচল করেছেন ঢাকা বরিশাল রুটে, এটি সম্প্রতি 21 তারিখ থেকে পর্যটক আকারে শুরু হবে, কি ভাবছেন এটি আসলেই পর্যটকদের টানতে পারবে কিনা? প্রস্তাবিত যেই ভাড়া স্যার সেখানে 4,500 টাকা 6,000 টাকা ভাড়াটা আসলে বেশি হয়ে গেল কিনা? কেন, আপনি ওই যে প্রাইভেট লঞ্চে যান, আপনারা যাওয়া আসা করেন, প্রাইভেট লঞ্চে মিনিমাম হচ্ছে 7,000 8,000। আমি তো নিজে যাই, আমি দক্ষিণবঙ্গে গেলেই প্রাইভেট লঞ্চে যাই, এবং আমি নিজে টাকা দিয়েছি 7,000 করে, আমাকে দেখে আছে স্যার 1,000 টাকা কম দেন, 6,000। এখানে তো তার চেয়ে বেশি রাখা হচ্ছে না। আর আমরা তো জানি যে আমাদের ইনিশিয়ালি এটাকে চালু করতে হলে কিছুটা স্যাক্রিফাইস আমাদেরও করতে হবে, তবে আমি আশা করব যে এটা চলবে, কিছু কষ্ট করে হলেও এটা চলবে। এবং এটা চললে একবার যখন এটা চালু শুরু হয়ে যাবে, লোকে যখন বুঝবে, এখনই আমি দেখছি যে দারুণ উৎসাহ মানুষের আপনার ইউটিউব ভরে গেছে। উপদেষ্টা কথা বলছিলেন মাহমুদ শরীফ, তিনি যেটি বললেন যে এটি আসলে এই যে পিএস মাহমুদ শতবর্ষী যে মাসুদ শতবর্ষী যে স্টিমারটি প্যাডেল স্টিমারটি সেটি কখনো দুর্ঘটনার কবলে পড়েনি, এবং তারও অনেক ব্যক্তিগত স্মৃতি নস্টালজিয়া এই জাহাজটিকে কেন্দ্র করে রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বরিশাল রুটে নৌ রুটে যারা চলাচল করেন তারা নিশ্চয়ই এই যে ভাড়া সরকার থেকে প্রস্তাব করা হয়েছে সেই ভাড়াই তারা ডে সার্ভিস হিসেবে চলাচল করবেন। আলামিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নৌ উপদেষ্টার কাছ থেকে নৌ পরিবহন খাতের বিভিন্ন উদ্যোগ পরিকল্পনার কথা আমরা জানলাম। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাড়িতেই থাকবেন তিনি। তারেক রহমানের থাকার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িটি। বাড়ির ভেতরে এবং বাইরে নতুন রং করা সহ সংস্কার কাজ চলছে। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময় তো চলে এসছে, মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজধানীর গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক রহমান। বাড়ির ভেতরে বাইরে চলছে সংস্কার কাজ। সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনী, ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি। যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল, মোটামুটি 6 মাস আগে তারা ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এই বাড়িতে উঠতে পারেন, এবং সেই লক্ষণেই বাড়িটাকে পুনর যে নির্মাণ বা সংস্কার করা হয়েছে। 1.5 বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। 3 বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে। সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট। সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক মতো করে পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়ার হাতে, যে এই বাড়িটাতে জনাব তারেক রহমান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি থাকবেন। যখনই সময় হবে, উনি নিজে মুখে বলছেন যে হি উইল লিড দ্য ইলেকশন, এবং তাকে ইলেকশন লিড করতে হলে তফসিল ঘোষণা হলে তাকে তো আসতেই হবে। তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আজ থেকে নতুন পোশাকে পুলিশ, প্রাথমিকভাবে মেট্রোপলিটন এলাকায় সীমিত পরিসরে সরবরাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন ও প্রধান নির্বাহী শেখ তহিদুল ইসলামের দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে। প্রধান নির্বাহীকে কাজে যোগদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহীকে বদলির প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে। দুজনের বিরোধ তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে কমিটি।
চলতি বছরের এপ্রিল মাস থেকেই নানা ইস্যুতে দূরত্ব বেড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তহিদুল ইসলাম এবং মেয়র ডাক্তার সাদাত হোসেনের মধ্যে। সবশেষ দুটি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্সে প্রায় 40 কোটি টাকা কমিয়ে রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করার অভিযোগ উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এরই জেরে প্রায় 1.5 মাস প্রশিক্ষণ ছুটি শেষে প্রধান নির্বাহী 22 অক্টোবর অফিসে যোগ দিতে চাইলে বাধার মুখে পড়েন। উল্টো হোল্ডিং ট্যাক্স কাণ্ডে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। 51 কোটি টাকা ঘর সমাজার বিষয় ছিল, এখানে ওনার দায়িত্ব অবহেলার বিষয়টি রয়েছে, সেই বিষয়ে ওনার বক্তব্য জানার জন্য। তো এটা 15 কর্ম দিবসে দেওয়া হয়েছিল, বাট উনি এখনো পর্যন্ত নোটিশটার জবাব দেননি। এর মধ্যে মেয়র ও প্রধান নির্বাহীর বিরোধ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এদিকে প্রধান নির্বাহীকে বদলি করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন মেয়র। অফিসে উনি আসে কি না সেটা আমার ম্যাটার না, কিন্তু ম্যাটার হচ্ছে যে ধরেন উনি দুর্নীতি করছে, এটা তার আনসার করতে হবে। আমি দুর্নীতিবাজ কোন অফিসারের ব্যাপারে আমি ছাড় দেবো না। দুর্নীতির অভিযোগ যদি কেউ বলায়, এটাতে স্পেসিফিক ইউ হ্যাভ টু বি স্পেসিফিক চক্র কাজ করা সিটি কর্পোরেশন, এদের এই দুর্নীতির বাধা দেয় আসলে এই ধরনের অভিযোগগুলো পাল্টা উঠে আসছে। এদিকে দুজনের দ্বন্দ্বের জেরে গত 1 বছরে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থাকলেও উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। দ্রুত দুপক্ষের দ্বন্দ্ব নিরসন না হলে ভুগবে চট্টগ্রামবাসী, শঙ্কা সংশ্লিষ্টদের। যে দ্বন্দ্বটা, এটা কিন্তু শহরের যে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম সেটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে। তো আমরা আশা করব এই দ্বন্দ্বের নিরসন হোক। আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গেল বছরের অক্টোবরে নির্বাচনী ট্রাইব্যুনাল ডাক্তার সাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন। প্রজ্ঞাপন জারির পর পরের মাসে চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন তিনি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেয়র এবং প্রশাসকের দ্বন্দ্ব নিয়ে আরো বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই যে দ্বন্দ্ব মেয়র এবং প্রশাসকের মধ্যে, এটি কোন কোন ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় বা প্রকাশ্যে আসে, আর এর ফলে সিটি কর্পোরেশনের কাজে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? জি, মূলত সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যখন গত বছর দায়িত্ব নেন সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডক্টর সাদাত হোসেন, তখন থেকে তার সাথে বর্তমান যে প্রধান নির্বাহী রয়েছিলেন তার সাথে সুসম্পর্ক ছিল। আমরা দেখেছি নানা প্রোগ্রামে নানা বিষয়তে তাদের খুব বেশি সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু পরবর্তীতে গত মাসেই একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে এই মতদ্বৈততা বা বিরোধ দেখা দিয়েছে। সেটি মূলত সিটি কর্পোরেশনের গত 2 মেয়রের, অর্থাৎ ডক্টর এটি মেয়র নাসির যখন ছিলেন তারও আগে, তখন থেকে একটি হোল্ডিং ট্যাক্সের যে বিষয় ছিল দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের, সেই হোল্ডিং ট্যাক্সের ফাঁকির একটি বিষয় অভিযোগ আসে এবং সেই প্রেক্ষিতে তদন্ত করার জন্য বিষয়টি মেয়র মহোদয় প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন। কিন্তু পরবর্তীতে তিনি মেয়র যে অভিযোগটি করছেন যে এটি দায়িত্ব দেওয়ার পরও তিনি আসলে সেটি সঠিকভাবে পালন করেনি এবং কারা জড়িত, কিভাবে হয়েছিল এই কর ফাঁকিটি, সেটি আসলে বের করার কোনো ধরনের তাগিদ তার মধ্যে ছিল না। ফলশ্রুতিতে মেয়র এক ধরনের তার প্রতি ক্ষোভ জন্মায় এবং এই ক্ষোভের প্রেক্ষিতে আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে আসলে মেয়র তাকে ছাড়াই করতে শুরু করেন, যদিও তিনি সিটি কর্পোরেশনের মুখপাত্র। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এই ঘষামাজটির কাজটি যখন কর ফাঁকির বা হোল্ডিং ট্যাক্স ফাঁকির যে বিষয়টি, সেটি পরবর্তীতে সিটি কর্পোরেশনের বর্তমান যিনি প্রধান নির্বাহী হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন আশরাফুল আমিনকে দায়িত্ব দেওয়ার পর তিনি প্রায় 1 সপ্তাহের মধ্যেই এই ফাঁকির বিষয়টি বের করে আনেন। পরবর্তীতে সেটি আসলে গণমাধ্যমে আসার পরে মেয়র আসলে সেটি আগের যে প্রধান নির্বাহী কর্মকর্তা তার দায়িত্ব থাকার সেটি অভিযোগটি আনেন। পরবর্তীতে তিনি তাকে তার দায়িত্ব থেকে সরে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি শুরু করেন। আমরা দেখেছি 1.5 মাসের একটি ছুটিতে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, কিন্তু পরবর্তীতে তিনি ছুটি শেষে যখন কাজে যোগদান করবেন, এরপরে মেয়র আসলে এই বিষয়টি আমলে না নিয়ে তাকে কাজে যোগদান করার সুযোগ দিলেন। ফলশ্রুতিতে এই মতবিরোধ তৈরি হয় এবং সেটি স্পষ্ট হয়। পরবর্তীতে এখন সেটি আসলে মন্ত্রণালয়ের তদন্তের উপরে বর্তেছে এবং সে পরবর্তীতে মন্ত্রণালয়ের তদন্তের পরে আসলে জানা যাবে প্রধান নির্বাহী কর্মকর্তা আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করতে পারেন কিনা। বর্তমানে সিটি মেয়র ছুটিতে আছেন, অর্থাৎ তিনি লন্ডনে আছেন এবং লন্ডন থেকে আসার পর হয়তো বা এটির একটি সমাধান আমরা দেখতে পারি। শিগগিরই সমাধান হোক, এটি আমরা আশা করি। মেয়র এবং প্রশাসকের দ্বন্দ্ব নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী আব্দুল্লাহ রাকিব।
চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী নিহতের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে চট্টগ্রামের চন্দনাইশের মামাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযুক্ত সানি 1 মাস আগে আকাশ ঘোষের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে। এ সময় 1500 টাকা বাকি রেখে যায় অভিযুক্ত। সেই টাকা নিয়ে দীর্ঘদিন বাহানার পর বৃহস্পতিবার আকাশকে ডেকে পাঠায় সানি। পরে সহযোগীদের নিয়ে হত্যা করা হয় আকাশকে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে, তবে হত্যার ঘটনায় মাদকের কোনো সংশ্লিষ্ট নেই বলে জানিয়েছে র্যাব। সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দেবে এই মর্মে, এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন। রাজশাহীতে বিচারকের বাড়িতে হামলার ঘটনায় গণমাধ্যমে অভিযুক্তকে বক্তব্যের সুযোগ দেয় পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দেয়া হয়েছে। সিএমএম আদালতের বিচারক হামিদুর রহমান এ আদেশ দেন। 19 নভেম্বরের মধ্যে আদালতে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, গত 13 নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান নিহত হন। গুরুতর আহত হন বিচারকের স্ত্রী। এ ঘটনায় আটক করা হয় একজনকে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য দেয়, যা আইনের লঙ্ঘন। এই ঘটনায় আরএমপির কমিশনার আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে আগামী 19 নভেম্বরের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। আজ থেকে নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন, পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পাবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার।